এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা অন্ধকার জগতে ঢুকতে যাচ্ছি যা শুনলে হলিউডের কোনো টানটান থ্রিলার সিনেমার গল্প মনে হতে পারে। একদম তাই। মানে গল্প মনে হলেও দুর্ভাগ্যবশত আজ আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো তার পুরোটাই বাস্তব। আর আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে সেই শ্বাসরুদ্ধকর রাত 22 ফেব্রুয়ারি 2026। ঠিক ওই রাতে মেক্সিকান সেনাবাহিনীর এক দুঃসাহসিক অভিযানে পতন ঘটে বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরার সার্ভান্টেসের, যাকে আন্তর্জাতিক অপরাধ জগতে সবাই চেনে এল মেনচো নামে। হ্যাঁ, আর আজকের এই আলোচনার জন্য আমাদের টেবিলে বেশ কয়েকটা অত্যন্ত নির্ভরযোগ্য উৎস রয়েছে, মানে গভীর গবেষণামূলক কিছু রিপোর্ট। যেমন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিই এর ওই 2025 সালের ন্যাশনাল ড্রাগ থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টটা, সাথে মেক্সিকান অপরাধ জগৎ নিয়ে ব্রুকিংস ইনস্টিটিউশনের বিস্তৃত গবেষণা, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিমিনাল ফ্র্যাগমেন্টেশন বা অপরাধী চক্রের বিভাজন বিষয়ক দারুণ একটা পেপারও আছে। এছাড়াও আমরা ওয়ার্ল্ড অফ ক্রাইম নিউজ লেটার, viewsnow.co.in আর হিন্দুস্তান টাইমসের বিশেষ প্রতিবেদনগুলো দেখছি। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু একটা সামরিক অভিযানের রোমাঞ্চকর গল্প শোনানো নয়। না, একেবারেই না। আমরা আসলে উদ্ঘাটন করতে চাই কিভাবে একজন মাত্র ব্যক্তির পতন একটা সুবিশাল বৈশ্বিক ফেন্টানাইল সাম্রাজ্যকে শেকড় থেকে নাড়িয়ে দিয়েছে। আর মেক্সিকোর সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বের অপরাধ জগতে, অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটাই আমরা খুঁজব। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এল ম্যানচোর উত্থানের গল্পটা নিয়ে যদি কথা বলি, ওয়ার্ল্ড অফ ক্রাইম নিউজ লেটারের তথ্য অনুযায়ী তার জীবনটা গতানুগতিক কোনো মাফিয়ার ডনের মতো শুরু হয়নি। একদমই না। তিনি জন্মগতভাবে কোনো বড় অপরাধী চক্রের সদস্য ছিলেন না। শুরুতে তিনি ছিলেন নিতান্তই একজন সাধারণ অ্যাভোকাডো চাষি। এরপর তো মেক্সিকান পুলিশ অফিসার হিসেবেও কাজ করেছেন কিছুদিন। হ্যাঁ, তারপর যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকেন এবং সেখান থেকে নির্বাসিত বা ডিপোর্টেড হয়ে ফিরে আসেন। মানে তার ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের ধরন আর আইনি ভাগফোকর সম্পর্কে খুব স্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। আর সেই জ্ঞানটাকেই তিনি আইন ভাঙার কাজে সবচেয়ে নিপুণভাবে ব্যবহার করেছিলেন। 2009 সালের দিকে যখন মেলেনীয় কার্টেল ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ওই ধ্বংসস্তূপ থেকেই কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন জলিস্কো নিউ জেনারেশন কার্টেল, সংক্ষেপে সিজেএনজি। আর এই সিজেএনজি পুরনো আমলের কার্টেলগুলোর মতো ছিল না। তারা কাজ করত রীতিমতো একটা আধা সামরিক বাহিনীর মতো। তাদের হাতে রকেট প্রোপেল গ্রেনেড বা আরপিজি ছিল, এমনকি তারা বাণিজ্যিক ড্রোন মডিফাই করে প্রতিদ্বন্দ্বীদের ওপর আকাশ থেকে বিস্ফোরক ফেলার প্রযুক্তিও ব্যবহার করত। ভাবা যায়। আর মাত্র এক দশকের মধ্যে এই সিজেএনজি মেক্সিকোর 20টার বেশি রাজ্যে এবং বিশ্বের 40টারও বেশি দেশে তাদের বিশাল এক নেটওয়ার্ক তৈরি করে ফেলে। এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হলো সিজেএনজির এই অবিশ্বাস্য বিস্তারের পেছনে প্রচলিত মাদকের চেয়ে সিনথেটিক মাদকের ভূমিকায় প্রধান ছিল। ল্যাবে তৈরি মাদকের কথা বলছেন তো? হ্যাঁ, ডিই এর 2025 সালের প্রতিবেদনটা বিশ্লেষণ করলে দেখা যায় সিজেএনজি খুব দ্রুত বুঝতে পেরেছিল যে গাঁজা বা হেরোইনের মতো উদ্ভিদভিত্তিক মাদক তৈরিতে অনেক ঝামেলা। কারণ এর জন্য বিঘার পর বিঘা জমি লাগে, নির্দিষ্ট আবহাওয়া লাগে, শত শত কৃষকের দরকার হয়। আর এত বড় কর্মযোগ্য আইন শৃঙ্খলা বাহিনী বা স্যাটেলাইটের নজরে আসা খুব সহজ। ঠিক। অন্যদিকে ফেন্টানাইলের মতো সিনথেটিক মাদক তৈরি করতে কোনো জমির দরকার নেই। যে কোনো সাধারণ বাড়ির বেসমেন্টে বা গোপন ল্যাবরেটরিতে এটা তৈরি করা সম্ভব। তারা চীন ও ভারত থেকে অত্যন্ত গোপনে প্রিকার্সর কেমিক্যাল, মানে ফেন্টানাইল তৈরির প্রাথমিক রাসায়নিক উপাদান মেক্সিকোতে নিয়ে আসা শুরু করে। আর মজার ব্যাপার হলো সিজেএনজি পুরো উৎপাদন প্রক্রিয়াটা নিজেরাও করতো না। কর্পোরেট কোম্পানিগুলোর মতো তারা সাবকন্ট্রাক্টর বা ভাড়াটে রসায়নবিদদের দিয়ে ল্যাবে এই ফেন্টানাইল তৈরি করিয়ে নিত। এরপর সেগুলোকে বৈধ ওষুধের বড়ির মতো দেখতে নকল পিল হিসেবে বাজারজাত করত। আর এই নকল পিলের ব্যাপারটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। হ্যাঁ, ক্রেতারা টেরও পেত না যে তারা ফার্মেসি থেকে কেনা সাধারণ ব্যথানাশক ওষুধের বদলে ফেন্টানাইল সেবন করছে। আর এর সাথে যুক্ত হয়েছিল আরেকটা সর্বনাশা উপাদান, জাইলাজিন। ডিই এর রিপোর্টে এই জাইলাজিনের কথা বারবার উঠে এসেছে। যারা জানেন না তাদের সুবিধার্থে বলি, জাইলাজিন মূলত পশু চিকিৎসায় ব্যবহৃত একটা শক্তিশালী ট্র্যাঙ্কুলাইজার বা চেতনানাশক। ফেন্টানাইলের সাথে এই জাইলাজিন মিশিয়ে
সিজিএনজির প্রভাবকে আরও দীর্ঘস্থায়ী আর ভয়াবহ করে তুলেছিল। জাইলাজিন মেশানো ফেন্টানাইল সেবন করলে মানুষের শরীরে পচন ধরতে শুরু করে, আক্ষরিক অর্থে মাংস খেকো ক্ষতের সৃষ্টি করে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ফেন্টানাইল ওভারডোজের ক্ষেত্রে নারকান নামের যে ওষুধটা জীবন বাঁচাতে জাদুর মতো কাজ করে, জাইলাজিনের ওপর সেটা একেবারেই অকার্যকর। ফলে ওভারডোজ হওয়া রোগীদের বাঁচানোর কোনো উপায়ই চিকিৎসকদের হাতে থাকে না। আর এই নির্মম ব্যবসায়িক কৌশলের ফল কতটা ভয়াবহ তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 2024 সালের অক্টোবর পর্যন্ত মাত্র 12 মাসে শুধু যুক্তরাষ্ট্রেই 84,076 জনের মৃত্যু হয়েছে এই মাদকের ওভারডোজের কারণে। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি আর সিজিএনজি এর সামরিক ধাঁচের হিংস্রতার কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এই কার্টেলকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ফেলেছিল। এটা কিন্তু একটা নজিরবিহীন পদক্ষেপ ছিল। তারা শুধু মাদক পাচারকারী ছিল না, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের নৃশংসতার ভিডিও ছড়িয়ে দিয়ে মানুষের মনে রীতিমতো আতঙ্ক বিক্রি করত। তাদের রাজস্ব আয় একটা ফরচুন 500 কোম্পানির সমান হয়ে দাঁড়িয়েছিল। এত বিশাল আর সুরক্ষিত এক সাম্রাজ্যের অধিপতিকে ধরা তো আর যে সে কথা নয়। একেবারেই না। 22 ফেব্রুয়ারি 2026-এর রাতের সেই অপারেশনটার বিবরণ পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মেক্সিকোর জলিস্কো প্রদেশের তাপালপা অঞ্চলটা ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরাই এলাকায় এল মেনশোর গোপন আস্থানাটা ছিল আক্ষরিক অর্থে একটা দুর্ভেদ্য দুর্গ। মেক্সিকান স্পেশাল ফোর্সেস আর যুক্তরাষ্ট্রের জয়েন্ট ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স কাউন্টার কার্টেল এর গোয়েন্দারা দীর্ঘ নজরদারির পর এই দুর্গের সন্ধান পান। এল মেনচোর মাথার দাম ছিল $1,50,00,000 রাতের অন্ধকারে ব্ল্যাক হক হেলিকপ্টার আর নাইট ভিশন গগলস পরা স্পেশাল ফোর্সের সদস্যরা যখন ওই পাহাড়ি এলাকায় নামেন, তখন এল মেনচোর নিজস্ব পাহারাদার বাহিনীর সাথে তাদের এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ শুরু হয়। রাতের আকাশ রীতিমতো আলোকিত হয়ে ওঠে ভারী অস্ত্রের গুলির ঝলকানিতে। অভিযানটা কতটা তীব্র ছিল তা হতাহতের সংখ্যা দেখলেই বোঝা যায়। কার্টেলগুলোর কাছে সামরিক বাহিনীর সমকক্ষ অস্ত্রশস্ত্র থাকে। তাই এই ধরনের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকেও চরম মূল্য চোকাতে হয়। দুই পক্ষের এই ভয়াবহ লড়াইয়ে সিজেএনজি এর অন্তত 7 জন দুর্ধর্ষ সদস্য নিহত হয়। কিন্তু মেক্সিকান বাহিনীকেও হারাতে হয় তাদের 7 জন ন্যাশনাল গার্ড ও পুলিশ সদস্যকে। সংঘাত শুধু তাপালুপতেই সীমাবদ্ধ থাকেনি, জাপোপান এলাকাতেও ছড়িয়ে পড়ে। এছাড়া কার্টেলের প্রতিশোধের আগুনে পুয়ের্তো ভালার্তায় একজন কারারক্ষী এবং গুয়াদালাহারায় একজন প্রসিকিউটরও প্রাণ হারান। এই তুমুল গোলাগুলির মধ্যেই এল ম্যানচো নিজে গুরুতর আহত হন। তাকে মেক্সিকো সিটিতে এয়ারলিফটের মাধ্যমে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়, আর এর মাধ্যমেই পতন ঘটে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক সম্রাটের। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে রোমাঞ্চকর হয়ে ওঠে, কারণ এল ম্যানচোর মৃত্যুতেই কিন্তু গল্পের শেষ নয়, বরং এটা একটা নতুন ভয়াবহ অধ্যায়ের শুরু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কার্টেল সদস্যদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখেছি তা এক কথায় অকল্পনীয়। মেক্সিকোর অন্তত 15টি রাজ্যে, বিশেষ করে জেলেস্কো, মিচুয়াকান এবং গুয়ানাহুয়াতোতে কার্টেল সদস্যরা নার্কো ব্লকোজ শুরু করে। এই নার্কো ব্লকোজ হলো জ্বলন্ত গাড়ি দিয়ে সড়ক অবরোধ করার একটা মারাত্মক কৌশল। সাধারণ বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি জোর করে থামিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুয়ের্তো ভালার্তায় কস্টকো শোরুম আর বেশ কয়েকটা গ্যাস স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুয়ানাহুয়াতেতে 23টি মিউনিসিপ্যালিটিতে 70টিরও বেশি হামলার ঘটনা ঘটে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। শহরগুলো যেন মুহূর্তের মধ্যে পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। এই বিশৃঙ্খলার আন্তর্জাতিক প্রভাবও কিন্তু এড়িয়ে যাওয়ার মতো নয়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের মতো দেশগুলোকে জরুরি ভিত্তিতে তাদের নাগরিকদের মেক্সিকোতে নিরাপদ আশ্রয় বা শেল্টার ইন প্লেস অবস্থায় থাকার নির্দেশ দিতে হয়। পুয়ের্তো ভালার্তা আর গুয়াদালাহারার মতো ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। মেক্সিকোর প্রফেশনাল ফুটবল লিগের ম্যাচ বাতিল করা হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, একজন শীর্ষ নেতার মৃত্যুতে কেন এত বড় মাপের ধ্বংসযজ্ঞ শুরু হলো? ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণায় এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য নার্কোপিস বা মাদক শান্তি নামের একটা চমৎকার ধারণার কথা বলা হয়েছে। এই নার্কোপিস ধারণাটা কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক। এটা কি সাধারণ শান্তির মতো কিছু? না,
ব্যাপারটা আসলে সেরকম নয়। মেক্সিকোতে সাময়িক শান্তি বা সহিংসতা কমার ঘটনা তখনই ঘটে যখন কোনো একটা নির্দিষ্ট কার্টেল একটা নির্দিষ্ট এলাকায় নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারে। মানে তারা সবকিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়? একদম। তারা তখন স্থানীয় প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবকিছু নিজেদের পকেটে নিয়ে নেয় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয় না। রাস্তায় গোলাগুলি বন্ধ থাকে ঠিকই, কিন্তু একে সত্যিকারের শান্তি বলা যায় না। এটা হলো অপরাধীদের তৈরি করা এক ধরনের ভারসাম্য, যেখানে সাধারণ মানুষকে গ্যাংদের নিয়ম মেনে চলতে হয়। এল মেনচোর মতো একজন শক্তিশালী নেতার মৃত্যু সেই ভঙ্গুর নার্কোপিস বা অপরাধ জগতের ভারসাম্যকে এক ধাক্কায় চুরমার করে দিয়েছে। এখন সবাই জানে সিংহাসন ফাঁকা, আর সেই সিংহাসন দখলের জন্যই রাস্তায় তাণ্ডব চলছে। কিন্তু একটা বিষয় আমি কিছুতেই মেলাতে পারছি না। কোনটা? যুক্তরাষ্ট্র বা মেক্সিকান সরকার দশকের পর দশক ধরে এই কিংপিন স্ট্র্যাটেজি অনুসরণ করে আসছে। মানে শীর্ষ নেতাকে খুঁজে বের করো এবং তাকে শেষ করো। হ্যাঁ। যদি শীর্ষ নেতা মারা যায় তাহলে তো কার্টেলের নেতৃত্বহীন হয়ে ভেঙে পড়ার কথা, দুর্বল হওয়ার কথা। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি উল্টোটা। ঠিক। এল মেনশো মারা যাওয়ার পর সহিংসতা তো কমলই না, বরং সাধারণ মানুষের জীবন আরও বেশি বিপন্ন হয়ে পড়ল। তাহলে এই স্ট্র্যাটেজির আসল লাভটা কোথায়? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটাকে মেলাই, তাহলে ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষণাপত্রটা আমাদের এই ধাঁধার সবচেয়ে পরিষ্কার উত্তর দেয়। তারা কি বলছে? ক্যামব্রিজ তাদের গবেষণায় দেখিয়েছে যে এই কিংপিন স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত ফল নিয়ে আসে। মানে উপকারের বদলে ক্ষতি বেশি হয়। হ্যাঁ, যখন কোনো শীর্ষ নেতাকে হত্যা বা গ্রেফতার করা হয় তখন কার্টেল আসলে পুরোপুরি ধ্বংস হয় না, বরং এটা গ্রিক পুরাণের সেই হাইড্রা দানবের মতো আচরণ করে। হাইড্রার একটা মাথা কাটলে সেখান থেকে আরও দুটো নতুন মাথার জন্ম হতো। ঠিক তেমনি বড় কার্টেল ভেঙে অসংখ্য ছোট ছোট অনু কার্টেল বা উপদলে বিভক্ত হয়ে যায়। এই গবেষণায় খণ্ডিত গোষ্ঠীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন সেল বা ছোট কোষ, স্প্লিন্টার যারা মূল দল থেকে বিদ্রোহ করে বেরিয়ে আসে, এবং আনঅ্যাফিলিয়েটেড বা একেবারে স্বাধীন হয়ে যাওয়া গোষ্ঠী। এই খণ্ডিতকরণ বা ফ্র্যাগমেন্টেশন মেক্সিকোর অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করা আরও অসম্ভব করে তুলেছে। আর এই নতুন খণ্ডিত গোষ্ঠীগুলোর নেতৃত্ব যাদের হাতে যায় তাদের কাজের ধরন শুনলে রীতিমতো আতঙ্কিত হতে হয়। পুরনো প্রজন্মের কার্টেল নেতাদের মধ্যে তাও সমাজের কিছু মানুষের সাথে এক ধরনের অলিখিত রাজনৈতিক বা সামাজিক বোঝাপড়া থাকত। তারা চাইতো ব্যবসাটা যেন শান্তিতে চলে। কিন্তু এই অনুকার্টেলগুলোর নতুন ও কমবয়সী নেতাদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা অনেক বেশি বেপরোয়া। মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যখন তাদের মাদকের টাকার যোগান কমে যায়, তখন নিজেদের আধিপত্য প্রমাণ করার জন্য তারা অত্যন্ত চরমপন্থী সহিংসতার আশ্রয় নেয়। তারা শুধু মাদক ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অর্থের জন্য তারা সাধারণ ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি শুরু করে, অপহরণের ঘটনা বাড়িয়ে দেয়। এমনকি তারা অবৈধভাবে বন থেকে কাঠ কাটা এবং মাটির নিচ দিয়ে যাওয়া সরকারি তেলের পাইপলাইন ফুটো করে জ্বালানি চুরির মতো অপরাধেও গভীরভাবে জড়িয়ে পড়ে। ব্রুকিংস একে বলছে সহিংসতার পপুলারাইজেশন বা সাধারণীকরণ। অর্থাৎ অপরাধ এখন আর শুধু ড্রাগ রুটগুলোতে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একদম। আর ঠিক এই কারণে সিজেএনজি এর ভবিষ্যৎ নিয়ে এত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। viewsnow.co.in এবং হিন্দুস্তান টাইমসের বিশেষ প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সিজেএনজি এর ভেতরে থাকা ক্ষমতার লড়াইয়ের চিত্রটা অত্যন্ত জটিল। সিজেএনজি বরাবরই একটা সুশৃঙ্খল এবং কর্পোরেট ধাঁচের সংগঠন ছিল। কিন্তু এল মেনচোর ক্যারিজম্যাটিক আর একই সাথে অত্যন্ত নৃশংস নেতৃত্বই এই বিশাল নেটওয়ার্কটাকে এক সুতোয় বেঁধে রেখেছিল। এখন সেই বাঁধন ছিঁড়ে গেছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এর সোজা অর্থ হল সিজেএনজি এর ভেতরে এখন সিংহাসন দখলের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। সম্ভাব্য উত্তরসূরিদের প্রোফাইল ঘাটলে কয়েকটা নাম খুব জোরালোভাবে উঠে আসছে। প্রথমত আছেন এল সাপো বা গঞ্জালো মেন্ডোজা গায়েতান। তিনি পুয়ের্তোবালার তার প্লাজা বস এবং কার্টেলের কৌশলগত দিকগুলোর অন্যতম নিয়ন্ত্রক। এরপর শোনা যাচ্ছে এল মেনচোর সৎ ছেলে জুয়ান কার্লোস ভ্যালেন্সিয়া গঞ্জালেসের নাম, যিনি অপরাধ জগতে L03 বা এল পেলোন নামে পরিচিত। তিনি আবার কার্টেলের এলিট সশস্ত্র ইউনিটের কমান্ডিং অফিসার। অর্থাৎ পেশি শক্তির নিয়ন্ত্রণ তার হাতে। এছাড়া আউডিয়াস ফ্লোরেসিলভা বা এল জার্ডিনেরোর নামও ভাসছে, যিনি একজন রিজিওনাল কমান্ডার এবং সবচেয়ে লাভজনক ফেন্টানাইল বাণিজ্যের অন্যতম মূল হোতা।
এদের প্রত্যেকেই চাইবে পুরো কার্টেলে নিয়ন্ত্রণ নিতে। এই বন্দুকধারী নেতাদের পাশাপাশি আমাদের আর একটা পক্ষের দিকে নজর রাখতে হবে। লস কুইনিস পরিবারের কথা বলছেন তো? হ্যাঁ, এরা হচ্ছে সিজেএনজে এর আর্থিক মেরুদণ্ড। গনজালেস ভ্যানিসিয়া পরিবারের দ্বারা পরিচালিত এই গোষ্ঠীটা আন্তর্জাতিক পর্যায়ে কার্টেলের অর্থপাচার আর বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়টা আড়ালে থেকে নিয়ন্ত্রণ করে। আর এরা কিন্তু পুরনো আমলের মতো শুধু সুটকেস ভরে টাকা পাচার করে না। এরা ক্রিপ্টোকারেন্সির মতো ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে রিয়েল এস্টেট ব্যবসায় তাদের বিপুল বিনিয়োগ রয়েছে। সুতরাং শুধু বন্দুকের জোর দিয়ে এই কার্টেলের রাজা হওয়া যাবে না। এই বিপুল অর্থের চাবি যার হাতে থাকবে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। আর সিজেএনজি যখন নিজেদের ঘরের ভেতরের এই লড়াই নিয়ে ব্যস্ত থাকবে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেল কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। বিশেষ করে সিনালোয়ার চাপিতোস গোষ্ঠী, অর্থাৎ কুখ্যাত এল চাপোর সন্তানেরা। তারা এই দুর্বলতার পূর্ণ ফায়দা নিতে ঝাঁপিয়ে পড়বে। সিজেএনজি এর সাথে নির্মম যুদ্ধে লিপ্ত ছিল। এখন সিজেএনজির ভেতরে কোন্দল শুরু হলে সিনালোয়া কার্টেল নিশ্চিতভাবেই তাদের হারানো এলাকাগুলো পুনরুদ্ধার করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। আর দুটো বিশাল অপরাধী চক্রের এই মহড়া মেক্সিকোর সাধারণ মানুষের জীবনকে কতটা বিপর্যস্ত করবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। এখানে একটা বিষয় পরিষ্কার করে রাখা ভালো। হ্যাঁ, বলুন। মেক্সিকো সরকার বা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলায় সামরিক বা রাজনৈতিক যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমরা সেই নীতিগুলোর কোনো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। অবশ্যই না। আমাদের এই আলোচনাটা সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠ এবং প্রাপ্ত ভূ-রাজনৈতিক তথ্যের উপর ভিত্তি করে একটা নিরপেক্ষ বিশ্লেষণ মাত্র। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ দিক। এই পরিস্থিতিটা কিন্তু কেবল দুটো অপরাধী গোষ্ঠীর লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সিজেএনজে এবং সিনালোয়া কার্টেলের এই দ্বন্দ্ব মেক্সিকোর বাইরেও ছড়িয়ে পড়ছে। যেমন আমরা দেখেছি সুদূর কলম্বিয়া বা ইকুয়েডরের মতো দেশেও এই দুই কার্টেলের স্থানীয় প্রতিনিধিরা একে অপরের সাথে লড়ছে। সুতরাং এল মেঞ্চোর মৃত্যু কোনোভাবেই সিজেএনজি বা বৈশ্বিক ফেন্টানাইল সংকটের শেষ নয়। বরং এটা হয়তো সহিংসতার একটা নতুন, আরও বিকেন্দ্রীভূত এবং আরও ধ্বংসাত্মক রূপের সূচনা। একদম। এল মেঞ্চোর পতন হয়তো একটা যুগের সমাপ্তি টানতে পারে, কিন্তু এটা সিনথেটিক মাদকের যে বৈশ্বিক সংকট তার কোনো সমাধান নয়। এই পুরো আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা বুঝতে পারি তা হল অপরাধ জগতের এই অভাবনীয় স্থানান্তর। মানে উদ্ভিদভিত্তিক মাদক থেকে ফেন্টানাইলের মতো ল্যাব ভিত্তিক মাদকের দিকে ঝুঁকে পড়াটা বিশ্ব নিরাপত্তা, অর্থনীতি আর জনস্বাস্থ্যের জন্য এক অদৃশ্য ও ভয়াবহ হুমকি তৈরি করেছে। আগে যেখানে মাদকের উৎস ধ্বংস করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে মাইলের পর মাইল পপি বা কোকা ফসল নষ্ট করতে হতো, এখন সেখানে একটা ছোট্ট গোপন ল্যাবরেটরি থেকে পুরো একটা দেশের জন্য মাদক তৈরি করা সম্ভব হচ্ছে। এই পরিবর্তনটা আমাদের প্রচলিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ঠিক। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা তো দেখলাম কার্টেলগুলো এখন কিভাবে কাজ করে। তারা শুধু বন্দুকধারী গ্যাং নয়, তারা এখন ফরচুন 500 কোম্পানির মতো পরিচালিত হয়, গ্লোবাল সাপ্লাই চেইন মেনটেন করে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিলিয়ন ডলার লেনদেন করে। তাদের প্রযুক্তিগত উৎকর্ষ কোনো দেশের সেনাবাহিনীর চেয়েও কম নয়। ঠিক। আর ঠিক এই জায়গাটাতেই আমি শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার বিষয় রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন, ফেন্টানাইল বা সিনথেটিক মাদকের জন্য যদি কোনো জমির দরকার না হয়, নির্দিষ্ট কোনো দেশের আবহাওয়ারও প্রয়োজন না হয়, এবং এটা যদি শুধু ল্যাবেই তৈরি করা যায়, তাহলে এই মাল্টিন্যাশনাল কার্টেলগুলো একসময় হয়তো ফিজিক্যাল বা দৃশ্যমান মাদক ব্যবসার ঝুঁকি নেওয়াটাই বন্ধ করে দেবে। যখন তাদের হাতে এত বিপুল পরিমাণ অর্থ, বিশ্বজুড়ে নেটওয়ার্ক আর হ্যাকারদের ভাড়া করার ক্ষমতা রয়েছে, তখন কি এমন হতে পারে না তারা অদূর ভবিষ্যতে পুরোপুরি সাইবার ওয়ারফেয়ার, র্যানসামওয়্যার অ্যাট্যাক বা ডিজিটাল এক্সটর্শনের দিকে ঝুঁকে পড়বে? আমরা হয়তো এখনও জঙ্গলে আর পাহাড়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, অথচ আমাদের শত্রু হয়তো এর মধ্যেই তাদের সম্পূর্ণ সাম্রাজ্য ফিজিক্যাল জগৎ থেকে সরিয়ে ক্লাউড কম্পিউটিং আর ডার্ক ওয়েবে স্থানান্তর করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব কি আদৌ এমন কোনো অদৃশ্য শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা নিয়েই আজ শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে এই গভীর ও জটিল আলোচনার সঙ্গে হওয়ার জন্য অনেক ধন্যবাদ।